প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য এমন একটা ক্লাস, এমন একটা টপিক যেটা এমন কোনো পরীক্ষা নেই যে তোমার এখান থেকে কোশ্চেন হয় না। এমন কোনো পরীক্ষা নেই, অর্থাৎ বিসিএস থেকে শুরু করে সর্বনিম্ন সর্বোচ্চ সকল নিয়োগ, সকল পরীক্ষা, সকল চাকরি, সকল একাডেমিক পরীক্ষা, যে পরীক্ষায় যাও এই অধ্যায় থেকে একটা করে কোশ্চেন রিপিটেড কমন থাকে। এটা এমনভাবে জড়িত, তোমরা বুঝতেই পারছো আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে। সেটা হচ্ছে ভাইটাল সায়েন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সুতরাং তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে এই টপিকটার জন্য গুরুত্বপূর্ণ। এটা তুমি কম্প্রিহেনসিভ পরীক্ষা দাও, পোস্ট বেসিক অ্যাডমিশন দাও, চাকরির পরীক্ষা দাও, যেখানে যাও এই বিষয়গুলো তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে। তো দেখি আমরা ভাইটাল সায়েন্স। এখানে তোমরা বুঝতে পারছো কি কি আছে। আমাদের টেম্পারেচার, ব্লাড প্রেশার, রেসপিরেশন, এই সবগুলো হচ্ছে আমাদের ভাইটাল সাইন। তো দেখি আমরা ভাইটাল সাইন্সের, তোমরা সব কিছু জানো, তারপরেও আমরা একটু বিস্তারিত পড়ি যে আমাদের পরীক্ষার আকারে কি কি হতে পারে। টেম্পারেচার অর্থাৎ আমরা ডেফিনেশন যদি দেখি তাহলে শরীরের হিট প্রোডাকশন, তাপ উৎপন্ন করে, এবং হিট লস, তাপ কমে যাওয়া, এটাই হচ্ছে আমার টেম্পারেচার। তো টেম্পারেচার কি কি হতে পারে, আমার পরীক্ষায় যেগুলো আছে নর্মাল রেঞ্জ কত হচ্ছে, এখন সেলসিয়াসেও আসতে পারে, ফারেনহাইটেও আসতে পারে, দুইটাই আসতে পারে। এই জন্য আমরা দুইটা অপশনই আমি এখানে রাখছি, তোমরা দুইটাই মনে রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে 97, অর্থাৎ 98-এর পর থেকে আমরা নর্মাল অ্যাডাল্ট টেম্পারেচার আমরা হিসাব করি। 98 থেকে, অর্থাৎ 97 টু 99 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমার নর্মাল টেম্পারেচার। আর যদি সেলসিয়াসে দেখি তাহলে সেলসিয়াসে 36.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমার অ্যাডাল্টের নর্মাল টেম্পারেচার। এরপর আমরা আছে চিলড্রেনের ক্ষেত্রে একটু আর থাকতে পারে, যেমন চাইল্ডের ক্ষেত্রে 5.5 থেকে একই রকম। এরপর আমরা নবজাতকের ক্ষেত্রে একটু কম বেশি থাকতে পারে, সেটা হচ্ছে 36.5 থেকে 37.5। এটা আনস্টেবল, কখনো বেশি হয় কখনো কম হয়। তো এটাই নর্মাল টেম্পারেচার থাকতে পারে। তো এটা বাচ্চার ক্ষেত্রে সহজেই এটা কম বেশি হতে পারে, সুতরাং তোমরা বিষয়টা মনে রাখবে। এখন আমাদের যে সমস্যাগুলো হয়, বর্তমান যে থার্মোমিটারগুলো পাওয়া যায় সেগুলোতে কি হয়, যে সেলসিয়াস থাকে, সেলসিয়াস আবার ফারেনহাইট থাকে, এই দুটা কি আমরা কি কয়, আমরা কি পরিবর্তন করতে পারি না। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার দেখব যে আসলে কি কি করা যায়, ফারেনহাইট এবং সেলসিয়াস কিভাবে কি করা যায়। যদি সেলসিয়াসে থাকে, সেলসিয়াসে বের করে নিয়ম, ধরো ফারেনহাইট আছে, আমি সেলসিয়াস করব, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফারেনহাইট আমরা যত উঠছে সেখান থেকে ধরো 98.5 যাই উঠুক, সেখান থেকে 32 মাইনাস করতে হবে। 32 মাইনাস করে যেটা রেজাল্ট পাবো সেটা হচ্ছে 9/5 দ্বারা গুণ করলে আমরা পয়েন্ট পেয়ে যাব। অর্থাৎ আমাদের স্মার্টফোন সবার কাছে, সবাই ক্যালকুলেটর আছে, এই বিষয়গুলো আমরা হিসাব করতে পাবো। যদি ফারেনহাইট বের করার নিয়ম থাকে তো ফারেনহাইট থাকবে যে সেলসিয়াসে আমরা যা পাবো, সেলসিয়াসে পাওয়ার পর সেখান থেকে 9.5 এটা গুণ করে প্লাস তার সঙ্গে 32 যোগ করলে আমরা কিন্তু এটা আবার বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো নর্মাল টেম্পারেচার এবং কিভাবে সেলসিয়াস ফারেনহাইট করা যায় সেগুলো, এটা আমাদের জানার বিষয়, এটা আমাদের পরীক্ষায় এভাবে এখনো আসেনি, তো আমাদের জানার বিষয়। এবার আমাদের পরীক্ষায় আসছে টাইপ অফ ফিভার কত প্রকার, এটা নিয়ে আমাদের পরীক্ষায় কিন্তু আসছে। তো আমরা পাইরেক্সিয়া, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যেটা, সেটা হচ্ছে আমার চেয়ে বেশি, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যেটা বেশি উঠবে সেটা হচ্ছে আমার কি পাইরেক্সিয়া। এটা কি লো গ্রেড ফিভার কি 37.5 থেকে 38.3 পর্যন্ত। মডারেট ফিভার কত হচ্ছে সেটা 38 পয়েন্ট থেকে 34 পয়েন্ট পর্যন্ত। হাই ফিভার কি 39 থেকে 34 পয়েন্ট। অর্থাৎ এটা আমার হাইপার পাইরেক্সিয়ার মারাত্মক জ্বর বেশি যখন থাকবে, কত 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। এরপর আমরা আসি হাইপোথার্মিয়া, শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে কমে যাওয়া, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি আসে তাহলে সেটাকে আমি হাইপোথার্মিয়া বলবো। এরপর আমরা যে টাইপ অফ টেম্পারেচার প্যাটার্ন, টেম্পারেচারের প্যাটার্ন আবার দুই রকম থাকে, কিন্তু কয়েক রকম থাকে, সেটা দেখো। কন্টিনিউয়াস ফিভার, জ্বর সব সময় থাকে, সেটা হচ্ছে কি, জ্বর সব সময় একটানা বেশি থাকে, তেমন একটা ওঠানামা করে না, এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফিভার প্যাটার্ন অফ ফিভার অথবা টাইপ অফ ফিভার বিভিন্নভাবে আসতে পারে। তো এর চেয়ে র্যামিটেন্ট ফিভার, তাপমাত্রা ওঠানামা করে কিন্তু কখনোই পুরোপুরি নর্মালে নেমে আসে না, সব সময় জ্বর থাকবেই, সব সময় জ্বর
থাকবে। ইন্টারমিটেন্ট ফিভার, জ্বর আসে আবার একটা নির্দিষ্ট সময় একদম নর্মালে নেমে যায়। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি, মাঝে মধ্যে জ্বর আসে অনেক বেশি, আবার জ্বর নেমে যায়। রিল্যাক্সিং ফিভার, কয়েকদিন জ্বর থাকার পর একদম ঠিক হয়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার জ্বর ফিরে আসে। এই ধরনের রোগীও কিন্তু আমরা পাই যে 7 দিন হলে জ্বর, তারপরে জ্বর ভালো হয়ে গেছে এবং আমাদের আবার 15 দিন পর দেখা যাচ্ছে আবার জ্বর আসছে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে টাইপ অফ ফিভার, কোন কোন ফিভার কী রকম হতে পারে, ডেফিনিশন আকারে বিভিন্নভাবে আমার পরীক্ষায় আসতে পারে। তো টার্মগুলো মনে রাখি, সাথে বাংলা কথা দেওয়ার কারণে আমরা একটু খেয়াল করতে পারবো। আমরা কোথায় কোথায় আমরা টেম্পারেচার নিতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা কি ওরাল, মুখে নিতে পারি, একজিলাতে আমরা নিতে পারি, তারপর আমাদের রেকটাল মলদ্বারে নিতে পারি, এরপর আমরা টেম্প্যানিক কানের ভিতরে নিতে পারি। তো যত টেম্প নেওয়া হয় না, আমরা বিশেষ করে আমরা একজিলাতে সবচেয়ে বেশি নেওয়া হয়। তোমরা এটাই মার্ক করবে, যদি সবচেয়ে বেশি টেম্পারেচার কোথায় রেকর্ড করা হয়, সেটা হচ্ছে একজিলা। ফ্যাক্টর অ্যাফেক্টিং টেম্পারেচার, কী কী ফ্যাক্টরের কারণে টেম্পারেচার বেড়ে যায় সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। টেম্পারেচার বাড়ে, ইনক্রিজ কী হয়, ইনফেকশন হলে আমার টেম্পারেচার বেড়ে যায়। এক্সারসাইজ করলে, অর্থাৎ আমি যদি ব্যায়াম করি তাহলে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। গরম পরিবেশে, হট ইনভাইরনমেন্টের যদি আমি বেশি থাকি, হট তাপমাত্রা বেশি থাকে, তাহলে তো আমাকে গরম লাগবেই। মেটাবলিক রেট বাড়লে অর্থাৎ কি, আমার শরীরের ভিতরে যখন আমরা কি জানি, আমরা যখন ভাত খাই, ভাত খাওয়ার পরে যদি গরম ভাত খাই, দেখবা আমাদেরকে গরম লাগতেছে। কেন কি, ওই সময় আমাদের শরীরের ভিতরে মেটাবলিক রেট বেড়ে যায়। তোমরা বুঝতে পারো কিনা দেখতে। ডিহাইড্রেশন, শরীর পানি শূন্যতা হয়ে গেলে শরীর কি করে, তাপ ধরে রাখে, এই সময় শরীরে তাপমাত্রা বেড়ে যায়। টেম্পারেচার কখন কমে যায়, কোন সময় টেম্পারেচার আমার কমে, সেটা হচ্ছে ঠান্ডা পরিবেশে, কোল্ড এনভায়রনমেন্ট। আমি যখন কোল্ড এনভায়রনমেন্টে থাকবো, অটোমেটিক্যালি আমার শরীরের তাপমাত্রা কমে যাবে। এরপর আসবে কি, শকে যদি পেশেন্ট শকে চলে যায়, তাহলে কি হয়, আমরা টেম্পারেচার কমে যায়। স্টারভেশন, অনাহারে থাকলে শরীরের মেটাবলিক রেট কমে যায় এবং টেম্পারেচার কমে যায়। এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যদি আমরা কি জানি, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। হাইপো হলে ঠান্ডা অনুভূত হয় রোগীর, আর হাইপার হলে পেশেন্টের টেম্পারেচার বেড়ে যায়, বেশি গরম লাগে। তো এই বিষয়গুলো, টেম্পারেচার ইনক্রিজ, এই বিষয়গুলো আমার কিন্তু পরীক্ষায় আসে অনেকবার, রিপিটেডলি আসে, বিশেষ করে আমাদের কম্প্রিহেনসিভ পরীক্ষায় এগুলো এসে থাকে। এরপর আমরা দেখব যে আমাদের পালস হচ্ছে হার্ট সংকুচন প্রসারিত হওয়ার পরে যে আর্টারিতে আমরা ফিল করতে পারি, সেটাই হচ্ছে পালস রেট, সেটা আমরা জানি। তো আমাদের পরীক্ষার বিষয় যেটা হচ্ছে, সেটা আমার পরীক্ষায় রেঞ্জ অনুযায়ী কত আছে। এটা নিউবর্নের ক্ষেত্রে কত হয়, নিউনেটার ক্ষেত্রে এটা দুইটা টার্ম থাকতে পারে, 120, আবার একটা তোমার 120 থেকে 160, 110 থেকে 160, দুটাই আছে। ডিসি দত্তের বই একটা আছে, আর অন্য অন্য গবেষণার আর একটা আছে, এই জন্য একটু কনফিউশনে পড়ে যায়। তো যদি তোমাদের কোশ্চেনে 110/60 থাকে, তাহলে এটাই তোমরা দেবে, অন্যটা পরে চয়েস করবে। যদি 110 না থাকে, সেই ক্ষেত্রে 120 আমরা অপশনে রাখতে পারবো। চিলড্রেনের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কত থাকবে, 80 থেকে 120 পার মিনিট থাকতে পারে। এরপর অ্যাডাল্টের ক্ষেত্রে কত থাকবে, 60 থেকে 100 বিট পার মিনিট, এটা নর্মাল থাকবে। তো এটাই আমাদের পরীক্ষার কোশ্চেন, নর্মাল হার্ট রেট, চিলড্রেন, নিউবর্ন এবং অ্যাডাল্ট, এইভাবে আমার পরীক্ষায় আসতে পারে। ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল টার্মস, কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে। টেকিকার্ডিয়া মানে কি, পালস রেট স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া, কত হবে, 100 বিট পার মিনিটের বেশি হবে। ব্র্যাডিকার্ডিয়া কত হবে, 60-এর নিচে নেমে যাবে। এটা হচ্ছে টেকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া। পালস কখন বেড়ে যায়, সেই বিষয়গুলো আমরা দেখি। ইনক্রিজ পালসেস, এক্সারসাইজ করলে, জ্বর আসলে, অ্যাংজাইটি, দুশ্চিন্তায় পড়লে, হেমোরেজ, রক্তক্ষরণ হলে। আমরা কি জানি, আমরা যখন ব্লাড ভলিউম কমে যায়, তখন কিন্তু কি হয়, আমার পালস রেট বেড়ে যায়। ফিবল পালস, অর্থাৎ পালস এবং তীব্র ব্যথা হলে, ব্যথার কারণে আমার পালস রেট বাড়ে। পালস রেট কখন কমে সেটা দেখি। পালস রেট কখন কমে যাবে, ডিক্রিজ পালস রেট, ঘুমের সময়, আমি যখন স্লিপে ঘুমে থাকি, রেস্ট নিয়ে থাকি, তখন আমার পালস রেট কমে যায়। অ্যাথলেটস, তারা নিয়মিত খেলাধুলা করে, তাদের কিন্তু কি হয়, তাদের কিন্তু পালস রেট কমে থাকে। হার্ট ব্লক, যদি কোনো কার্ডিয়াক ডিজিজ থাকে, ব্লক থাকে, তাহলে পালস রেট কমে যায়। যে আরও কিছু ঔষধ, পিটা ব্লকার সেবন করলে আমার পালস রেট কিন্তু কমে যাবে। তো এগুলো হচ্ছে আমার পালস রেট কমা বাড়ার কন্ডিশন। এরপর আমরা আসবো রেসপিরেশনে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেসপিরেশন থেকে আসে কত নর্মাল,
শ্বাস প্রশ্বাস। যদিও আমরা কি অক্সিজেন নেওয়া এবং শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করার যে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া, এটাই হচ্ছে রেসপিরেশন। তো ওটা বিষয় না, আমার জানার বিষয় হচ্ছে আমার পরীক্ষার বিষয় কিছু ট্রাম এবং নর্মাল। সেটা হচ্ছে নর্মাল জেএনসির স্বাভাবিক যে মাত্রা রেসপিরেশনের নিউবন কত হতে পারে 30 থেকে 60 বিট পার মিনিট। এটা কোথাও কোথাও তোমরা 40 থেকে 60 বিট পার মিনিটও পেয়ে যাবে। 40 থেকে 60 দুইটা ট্রামই তোমাদের আছে বিট পার মিনিট। আবার তোমার যেটা থাকবে সেটা যদি 30 থেকে 60 থাকে তাহলে সেটা দেব, যদি 30 থেকে 60 না থাকে তাহলে 40 থেকে 60 এটা দেব। চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রে কত হবে 20 থেকে 30 বিট পার মিনিট হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে 12 থেকে 20, কম বেশি হতে পারে, তবে 12 থেকে 20 এর ভিতরে। যদি 12 নিচে আসে সেটাও সমস্যা, যদি 20-এর বেশি হয় তাহলে সেটা আমাকে খেয়াল করতে হবে। ইম্পর্টেন্স টার্ম, এই কিছু কিছু বিষয় যে ইম্পর্টেন্ট যে টার্মগুলো সেটা কি বলা হয়, এটা কিন্তু আমার পরীক্ষায় আসে। ইউরোপেনিয়া, নর্মাল যে শ্বাস প্রশ্বাস তাকে কি বলা হয় স্বাভাবিক ইউরোপেনিয়া। টেকেপনিয়া কি হয় যে ফাস্ট ব্রেথিং, দ্রুত শ্বাস নেওয়াকে কি বলা হয় ফাস্ট ব্রেথিং, টেকেপনিয়া। ব্র্যাডেপনিয়া কি হয় স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে শ্বাস নিচ্ছে, অনেকক্ষণ পর পর শ্বাস নিচ্ছে, 2-3 মিনিট পর পর একটা করে শ্বাস নিচ্ছে, এটা হচ্ছে ব্র্যাডেপনিয়া। অ্যাপনিয়া কি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস একদম বন্ধ হয়ে যাওয়াকে নো ব্রেথিং, এটাকে বলা হয় অ্যাপনিয়া। তারপরে ডিসনিয়া কি শ্বাস নিতে কষ্ট, ডিফিকাল্টিস ব্রেথিং, আমাদের কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ ইজ দ্য ডিফিকাল্টি ব্রেথিং, এটাও পরীক্ষায় আসে। এরপর আমার পরীক্ষায় আসে স্লো ব্রেথিং, এরপর আমার পরীক্ষায় আসে ফাস্ট ব্রেথিং, সবগুলো কিন্তু আমার পরীক্ষায় আসে। এরপর আমার পরীক্ষায় আসে ইউরোপেনিয়া, নর্মাল শ্বাস প্রশ্বাসকে কি বলা হয় এটা, তো সব কিন্তু আমার পরীক্ষায় আসবে। সুতরাং এই বিষয়গুলো আমরা মনে রাখি। এখন ফ্যাক্টর এফেক্টিং রেসপিরেশন, কি কি ফ্যাক্টরে আমার রেসপিরেশন বাড়তে পারে, ঠিক একই রকম ফিয়ার, অ্যাংজাইটি, এক্সারসাইজ এবং হাইপোক্সিয়া, পেইন। অর্থাৎ তোমরা জানা রাখবে যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে টেম্পারেচার বাড়লে শ্বাস প্রশ্বাস বাড়ে, এটা পালস রেট বাড়ে, সবগুলোই বাড়ে, একটার সাথে একটা রিলেটেড। যেসব কারণে আবার দেখা যায় যে পালস কমে যাচ্ছে, রেসপিরেশন কমে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে, এগুলো কারণে আবার সবগুলোই কমে যায়। অর্থাৎ কম যখন থাকবে তখন সবই কম থাকবে, যখন বেশি থাকবে সবগুলো বেশি থাকবে। শুধুমাত্র ভলিউমের ক্ষেত্রে পালসের কম বেশি হয়, ভলিউম কমে গেলে পালস রেট বেড়ে যায়, ভলিউম বেড়ে গেলে পালস রেট ধীরে ধীরে কমে যায়। রেসপিরেশন কি কি কারণে কমে যেতে পারে, সিএনএস ডিপ্রেশন, যদি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ না করে বা কমে যায় তাহলে সেক্ষেত্রে আমার রেসপিরেশন রেট কমে যেতে পারে। ড্রাগ ওভারডোজ, অতিরিক্ত ড্রাগ ওভারডোজের কারণে কিন্তু আমার কেন কি হবে, আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এফেক্ট করবে, এফেক্ট করলে আমার রেসপিরেশন কমে যাবে। হেড ইনজুরি, মাথায় আঘাত থাকলে ঠিক একই রকম একটাই কথা, অর্থাৎ শুধুমাত্র আমার রেসপিরেটরি সেন্টারে যদি যেগুলো ইফেক্ট পড়বে এই কারণে আমার রেসপিরেশন কমে যাবে। দেখো সেন্ট্রাল সিএনএস ডিপ্রেশন, সেখানেও আমার নার্ভাস সিস্টেমের সমস্যা, ড্রাগ ওভারলোড সেখানেও আমার নার্ভাস সিস্টেমের সমস্যা, হেড ইনজুরি সেখানেও আমার নার্ভাস সিস্টেমেরই ইফেক্ট, সবগুলো কারণে আমার রেসপিরেশন কমে যেতে পারে। এরপর আসি আমার ব্লাড প্রেশার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ব্লাড প্রেশার আসতে কি রক্ত চলাচলের সময় আমরা জানি, ডেফিনেশন আমার দরকার নাই, সবাই জানি, তো আমার ডেফিনেশন পরীক্ষায় আসবে না, এখন আসবে নর্মাল রেঞ্জ। নিউবর্নের ক্ষেত্রে কি হয় একই রকম, যে অর্থাৎ 60 থেকে 90 মিলিমিটার পার মার্কারি ও 40 থেকে 60 মিলিমিটার পারকারি এটা হইতে পারে। চিলড্রেনের কথা 90 থেকে 110 এবং 70 থেকে 60 থেকে 70 এটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের কথা কিন্তু বলা হয়েছে। অ্যাডাল্টের ক্ষেত্রে 80-120 এটা হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। কোর কম্পোনেন্ট কি কি থাকবে, সিস্টোলিক প্রেশার, হার্টের সংকোচনের সময় যেটা থাকে সর্বোচ্চ চাপ থাকে, সিস্টোলিকের সময় হার্ট যখন সংকোচন হয় তখন প্রেশার সর্বোচ্চ থাকে, এটাকে সিস্টোলিক প্রেশার বলা হয়। ডায়াস্টোলিক প্রেশার, হার্টের প্রসারণ যখন বিশ্রাম থাকে তখন সেটাকে ডায়াস্টোলিক প্রেশার বলা হয়, রিল্যাক্সেশন, ঠিক আছে। ফ্যাক্টর এফেক্টিং বিপি, ব্লাড প্রেশারে কি কি কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে, স্ট্রেস, অবেসিটি, হাই ইনটেক সল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অতিরিক্ত লবণ খেলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় এসেছিল চাকরির পরীক্ষায়। কিডনি ডিজিজ, স্মোক করলে এগুলো আসে। বিপি কি কারণে কমে যায়, ব্লিডিং, অতিরিক্ত রক্তক্ষরণ হলে আমার কমে যাবে, শকে চলে গেলে, ডিহাইড্রেশন হলে এবং হার্ট ফেলিওর হলে, এইসব কারণে ব্লাড প্রেশার কমে যেতে পারে। এরপর আমরা আসি আমাদের ফিফথ ভাইটাল সাইন। ফিফথ ভাইটাল সাইন আগে জানতাম না, পেইনকে আমাদের ফিফথ ভাইটাল সাইন বলা হয়, আমরা কিন্তু 4টায় আগে পড়ে এসেছি। বর্তমানে পেইনকে
ফিফথ ভাইটাল সাইন্স বলা হয়। টাইপ অফ পেইন কি হতে পারে? অ্যাকুট হতে পারে, এরপর ক্রনিক হতে পারে। অ্যাকুট কি? অল্প সময় থাকে, শর্ট টার্ম, এবং ক্রনিক কি? 3 থেকে 6 মাস দীর্ঘ সময় লং টার্ম থাকতে পারে। এরপর আমরা পেইন স্কেল আসি। পেইন স্কেলে মাপ কত? 10 থেকে 0 থেকে 10 পর্যন্ত, এটা পেইন স্কেল। এখন 0 হচ্ছে নো পেইন, আর হচ্ছে 10 যদি স্কোর থাকে তাহলে সবগুলো সবচেয়ে বেশি পেইন। পেইন টাইম কি কি টাইপের পেইন হতে পারে? শার্প, তীব্র, তীক্ষ্ণ, ডাল, হালকা কিন্তু একটা না, তারপরে বার্নিং, তারপরে জ্বলছে, অনেকে বলে যে পেট ব্যথা শুধু জ্বলে যাচ্ছে, বার্নিং সেন্সেশন। তারপরে থ্রম্বোলিক, দপদপ পানি যে ব্লোটিং আকারে হতে পারে, দপদপ করে যে আসে, সেগুলোকে থ্রম্বোলিক বলা হয়। ফ্যাক্টর এফেক্টিং পেইন কি কি কারণে ব্যথা বাড়তে পারে? অ্যাংজাইটি, দুশ্চিন্তার কারণে ব্যথা বাড়ে। পেইন কমে কার কারণে? রেস্টের, পর্যাপ্ত বিশ্রাম নিলে ব্যথা কমে যায়। কালচারাল ডিফারেন্ট, বিভিন্ন সংস্কৃতির ব্যাকগ্রাউন্ডের মানুষ বিভিন্নভাবে তাদের ব্যথা প্রকাশ করে থাকে। এরপর আমরা আসি আদার ভাইটাল সাইন, আরও কিছু আমার স্বাস্থ্যর অর্থাৎ হেলথ ইন্ডিকেটর, আরও কিছু বিষয়গুলো ঠিক আছে কিনা আমরা হেলথ ইন্ডিকেটরে দেখি। তার ভিতরে কি? আমার অক্সিজেন স্যাচুরেশন, SpO2, এটা কি হয় দেখো, অ্যাডাল্টের ক্ষেত্রে কত হতে পারে? তাহলে আমাদের অ্যাডাল্ট এবং চিলড্রেনের ক্ষেত্রে আমরা কত দেখব যে আমাদের যে পার্সেন্টেজ SpO2 95% থেকে 100%, এটা থাকতে পারে নর্মাল 96, 7, 8। যদি এর নিচে নেমে যায় তাহলে আমাকে অক্সিজেন সাপ্লিমেন্ট চিন্তা কেন হচ্ছে সে কারণগুলো খুঁজতে হবে। নিউবর্নের ক্ষেত্রে কত হবে? 90% থেকে 100% পর্যন্ত। জন্মের ঠিক পরেই কিছু কম বেশি হতে পারে, কারণ এয়ারওয়ে ক্লিয়ারেন্স করা, অক্সিজেন দেওয়া, বাচ্চা ঠিকমতো অক্সিজেন নিতে পারে না, এই বিভিন্ন সমস্যার কারণে এটা কম বেশি হতে পারে। তো ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটা আবার ঠিক হয়। যদি এই লেভেলটার কম বেশি থাকে তাহলে আমাকে কি করতে হবে? সেটা কিন্তু ব্যবস্থা নিতে হবে। এরপর আরেকটা আছে কনসিয়াস, মানুষের লেভেল অফ কনসিয়াস। বিশেষ করে এটা আইসিইউতে যখন পেশেন্ট থাকে, অর্থাৎ তখন এটা সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়, কিন্তু পরীক্ষা করা হয় না। অ্যালার্ট, পুরোপুরি সচেতন আছে, চারপাশের সম্পর্কে অবগত, পেশেন্ট সব কিছু ঠিকঠাক বুঝতে পারতেছে। ড্রাউজি, জীবনী, কিছু ঝিমাচ্ছে কিন্তু তাকে ডাকলে সে সাড়া দেয়, এটা হচ্ছে তার ড্রাউজি। এবার আনকনসিয়াস, কোনো ধরনের সাড়া নেই। 3টা স্টেট থাকে, লেভেল অফ কনসিয়াসের 3টা স্টেট থাকে, অ্যালার্ট, ড্রাউজি এবং আনকনসিয়াস। 3টা আনকনসিয়াস, ড্রাউজির ক্ষেত্রে আর একটা থাকতে পারে, সেমি কনসিয়াস থাকতে পারে, ঠিক আছে, ঝিমুনি বা এটার অল্টারনেট হচ্ছে সেমি কনসিয়াস থাকতে পারে। এরপর আমাদের আর একটা হেলথ ইন্ডিকেটর, সেটা হচ্ছে আমার কি যে ব্লাড গ্লুকোজ লেভেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন চলে আসছে, অনেক বড় পরীক্ষায় থাকে এটা থেকেও কিন্তু ইদানিং পরীক্ষায় আসা শুরু হয়েছে। সেটা কিন্তু ফাস্টিং ব্লাড গ্লুকোজ, খালি পেটে 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার, অথবা কি
3.9 থেকে 6.1 মিলিমোল। এভারেজ কত হতে পারে? 5.6। পরীক্ষায় কিন্তু এটা আসে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত? এই 5.6। এক ট্রাম যদি থাকে আমার 5.6 দেবে। এটা হচ্ছে আমার পরীক্ষার অপশন। এরপর আছে পোস্ট 2 ঘন্টা আফটার 2 আওয়ার মিল, খাবার 2 ঘন্টা পরে কত আসতে পারে? 140 থেকে, অর্থাৎ কত হবে? 5.6 থেকে 7.8। এটা হচ্ছে খাবার 2 ঘন্টা পর, অর 7.8 মিলিমোল। যতই খাই আমার কিন্তু 7.8 এর বেশি হবে না। আরবিএস র্যান্ডম, যে কোনো সময় খালি পেটে বা ভরা পেটে যে কোনো সময় আমি যখন পরীক্ষা করব ঠিক একই রকম, সেটা 4.4 থেকে 7.8, অর্থাৎ যেটা থাকবে 7.8 বা তার নিচে থাকবে। এটা হচ্ছে আমার আরবিএস এর লেভেল। এরপর যে ট্রামগুলো, এটা নিয়ে যে পরীক্ষায় এখন ট্রামগুলো আসতেছে সেই বিষয়গুলো আমি দেখি। সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, রক্তের শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া। হাইপোগ্লাইসেমিয়া, রক্তের স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়ার আবার কিন্তু দুইটা ভাগ আছে, ঠিক আছে? দুইটা ভাগ আছে, সেটা তোমরা দেখো। উইথ ডায়াবেটিস, যখন ডায়াবেটিস থাকবে, ডায়াবেটিক্স পেশেন্টের কত থাকবে, আমি হাইপোগ্লাইসেমিয়া কখন চিন্তা করবো বলো? 3.9 এর নিচে যখন থাকবে তখন কি হইব, তাকে আমি কি করব, যে এটা হাইপোগ্লাইসেমিয়া। পরীক্ষায় কিন্তু এটা দুটা নিয়ে আমরা কিন্তু ভেজালে পড়ে যাই, অর্থাৎ আমরা কনফিউশনে পড়ে যাই যে আমার যে ফাস্টিং, অর্থাৎ কত থেকে আমি নীল ধরবো। অর্থাৎ 3.9, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে তাহলে তার যদি গ্লুকোজ লেভেল 3.9 এর নিচে নেমে চলে আসে তাহলে তাকে ব্যবস্থা নিতে হবে, কারণ তার এটা কম। যদি কোনো পেশেন্ট ডায়াবেটিস না থাকে তাহলে সেটা 3.1, ডায়াবেটিস নাই কিন্তু তার গ্লুকোজ লেভেল 3.1 এর নিচে নেমে চলে আসতেছে, তাহলে তাকে সেটারও আমার ব্যবস্থা নিতে হবে। ফ্যাক্টর অ্যাফেক্টিং ব্লাড গ্লুকোজ, কী কী কারণে ব্লাড গ্লুকোজ আমার বাড়তে পারে? ইটিং, খাবার খেলে, স্ট্রেস এবং ডায়াবেটিস, ল্যাক অফ ইনসুলিন। আমরা সবাই জানি যে ডায়াবেটিস থাকলে এটা আমার গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। কী কারণে কমে যেতে পারে? অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে, ওভারডোজ অফ ইনসুলিন এবং মেডিকেশন, এক্সক্লুসিভ এক্সারসাইজ, দেখা যাচ্ছে খুব অ্যাগ্রেসিভ এক্সারসাইজ করা হয়েছে কিন্তু আমি খাই নাই, এই সব বিষয়ে কিন্তু আমার থাকলে আমার কিন্তু ডায়াবেটিস কমে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই লেকচারগুলো থেকে যদি তুমি নতুন কোনো একটা তথ্য পেয়ে থাকো, যদি তোমার কাজে লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শিক্ষাক্ষেত্রে একটু অবদান রাখিও, কারণ আমাদের নার্সিং শিক্ষা অন্যান্য শিক্ষার ক্ষেত্রে খুব পিছনে পড়া। তাই ছোট্ট প্রচেষ্টায় যাতে আমরা ফ্রিভাবে বিষয়গুলো জানতে পারি, এই জন্য আমরা এগুলো ইনপুট দেওয়া শুরু করেছি, যাতে তোমাদের চাকরির ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে সবগুলোই কাজে লাগে। তো আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের চাকরির ক্ষেত্রে, কম্প্রিহেনসিভের ক্ষেত্রে এবং পোস্ট বেসিকের ক্ষেত্রে ইনপুট দেওয়া হচ্ছে। তো এই ভিডিওগুলো তোমাকে পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। পাশাপাশি ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।